বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি AKM মোশাররফ হোসেন, ইনস্ট্রাক্টর রসায়ন, রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজ। শিক্ষার্থী ও বিষয় শ্রেণী নবম, বিষয় রসায়ন 1। আজকের ক্লাসে আমি রসায়ন বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া থেকে পার্ট 1-এ বিষয়বস্তু হিসাবে পদার্থের পরিবর্তন ও বিক্রিয়ার শ্রেণীবিভাগ আলোচনা করব। এখান থেকে অর্জিত শিখন ফল শিক্ষার্থীরা পদার্থের পরিবর্তন বুঝতে পারবে, পদার্থের ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য করতে পারবে এবং তাপ উৎপাদী বিক্রিয়া ও তাপহারী বিক্রিয়ার মধ্যে পার্থক্য করতে পারবে। প্রথমে আমরা আলোচনা করি পদার্থের পরিবর্তন নিয়ে। আমরা জানি যে আমাদের চারপাশে বিভিন্ন পদার্থ প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। এই পরিবর্তনগুলোর কোনোটি ভৌত পরিবর্তন, আবার কোনোটি রাসায়নিক পরিবর্তন। তাহলে পদার্থের পরিবর্তন দুই ধরনের, একটি হচ্ছে ভৌত পরিবর্তন, অপরটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। প্রথমে আমরা ভৌত পরিবর্তন নিয়ে কথা বলি। ভৌত পরিবর্তনের ক্ষেত্রে তিনটি জিনিস মনে রাখতে হবে। 1 নম্বর, পদার্থের ভৌত পরিবর্তনে পদার্থের বাহিরের আকার, আকৃতি বা অবস্থার পরিবর্তন হয়, পদার্থের ভিতরের গঠনের কোনো পরিবর্তন হয় না। 2 নম্বর, ভৌত পরিবর্তনে নতুন পদার্থের নতুন ধর্মের পদার্থ সৃষ্টি হয় না। এবং 3 নম্বর, ভৌত পরিবর্তন অস্থায়ী হয়। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করব। এখানে একটি উদাহরণ, একটা পরিবর্তন দেখানো হচ্ছে। এই পরিবর্তনটি ভৌত পরিবর্তন। বরফ, আমরা জানি এটা কঠিন অবস্থায় থাকে। বরফ সামান্য তাপ গ্রহণ করে তরল অবস্থা প্রাপ্ত হয়। আবার তরলকে তাপ প্রদান করলে বাষ্প, জলীয় বাষ্পে পরিণত হয়, যেটা বাষ্পীয় অবস্থা। এখানে পদার্থের অবস্থাগত পরিবর্তন হয়েছে, পদার্থের অভ্যন্তরীণ গঠনের কোনো পরিবর্তন হয়নি। কারণ বরফ, পানি এবং জলীয় বাষ্প এরা একই পদার্থ দ্বারা গঠিত। এখানে শুধু পদার্থের বাহিরের অবস্থাগত পরিবর্তন হয়েছে, ভিতরের গঠনের কোনো পরিবর্তন হয়নি। এজন্য নতুন কোনো পদার্থ সৃষ্টি হয়নি এবং এই পরিবর্তনটা হচ্ছে অস্থায়ী। কারণ আমরা খুব সহজেই জলীয় বাষ্পকে ঠান্ডা করে পানি তৈরি করতে পারি, আবার পানিকে ঠান্ডা করে বরফ পরিণত করতে পারি। এজন্য এই পরিবর্তনটা অস্থায়ী। সেই হিসাবে আমরা এই তিনটি বৈশিষ্ট্য যেহেতু এই পরিবর্তনটার মধ্যে আছে, এই জন্য এই পরিবর্তনটাকে বলা হবে ভৌত পরিবর্তন। এখানে একটি বাল্ব জ্বলছে। বাল্ব জ্বালানোর ফলে আলোকিত হচ্ছে। কঠিন আইসক্রিম গলে তরল এবং ধাতুতে আঘাত করার ফলে শব্দ হচ্ছে। এগুলো প্রত্যেকটিতেই পদার্থের বাহিরের পরিবর্তন ঘটেছে এবং এখানে কোথাও নতুন ধরনের কোনো পদার্থ সৃষ্টি হয়নি এবং পরিবর্তনগুলো অস্থায়ী। কারণ আমরা খুব সহজেই সুইচ অফ করে আমরা আলোটাকে নিভাতে পারি, পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি। এখানে আইসক্রিমের তরল আইসক্রিমকে ঠান্ডা করে আবার কঠিন পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া যায় এবং ধাতুতে আঘাত করা বন্ধ করলে শব্দ উৎপন্ন হওয়া বন্ধ হবে। কাজেই
এই পরিবর্তনগুলো সবগুলোই ভৌত পরিবর্তন। আর এক ধরনের পরিবর্তন ছিল, সেটা হলো পদার্থের রাসায়নিক পরিবর্তন। এখানেও 3টি পয়েন্ট আছে। একটা হলো পদার্থের ভিতরের পরিবর্তন হয়, মানে রাসায়নিক পরিবর্তন যে পদার্থগুলোর হয় তাদের ভিতরের পরিবর্তন হয় এবং নতুন ধরনের পদার্থ সৃষ্টি হয় এবং পরিবর্তনটা হয় স্থায়ী। উদাহরণে আমরা দেখি, মোমবাতির দহন। মোমবাতি তৈরি হাইড্রোকার্বন থেকে, অর্থাৎ এখানে আছে হাইড্রোজেন এবং কার্বন। যখন মোমবাতির দহন ঘটানো হয় তখন মোমবাতি অক্সিজেনের সাথে যুক্ত হয়, অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে। তাহলে এখানে মোমের গঠনগত পরিবর্তন হয়েছে, অভ্যন্তরীণ পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়ে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প নতুন পদার্থ সৃষ্টি করছে। এবং এই পরিবর্তনটা স্থায়ী, কারণ কোনোভাবেই আমরা সহজে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প থেকে সহজে মোম তৈরি করতে পারি না। কাজেই মোমের দহন বা যে কোনো জ্বালানির দহনকে আমরা বলতে পারি রাসায়নিক পরিবর্তন। লোহায় মরিচা পড়া, লোহা থেকে মরিচা মানে আয়রন অক্সাইড। লোহাকে যদি আর্দ্র বাতাসে ফেলে রাখা যায় তাহলে সেটা অক্সিজেনের সাথে যুক্ত হয়, আয়রন অক্সাইড উৎপন্ন করে। এখানে আয়রন থেকে আয়রন অক্সাইড, তার নতুন পদার্থ হয়েছে। এবং মরিচা বা আয়রন অক্সাইড থেকে আমরা সহজে আর লোহায় ফিরে যেতে পারি না, এই জন্য এই পরিবর্তনটা স্থায়ী। এজন্য লোহায় মরিচে পড়া এই পরিবর্তনটা রাসায়নিক পরিবর্তন। কোনটি ভৌত পরিবর্তন এবং কোনটি রাসায়নিক পরিবর্তন? তোমাদের জন্য এই প্রশ্ন। এখানে চুনাপাথরের একটি খণ্ড দেওয়া আছে, এটাকে ক্রাশিং করা হলো, চূর্ণ করা হলো, পাওয়া গেল চুনাপাথরের চূর্ণ। তাহলে চুনাপাথরের খণ্ড থেকে চুনাপাথরের চূর্ণ কি ধরনের পরিবর্তন? চেষ্টা করো। আবার চুনাপাথরের চূর্ণকে যদি আমরা হিট দেই, তাপ দেই, তাহলে এখানে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সাইড চূর্ণ, পাত্রের তলায় থাকে, আর উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। তাহলে চুনাপাথরের চূর্ণ থেকে ক্যালসিয়াম অক্সাইড এবং চূর্ণ, কার্বন ডাই অক্সাইড, এটি কি ধরনের পরিবর্তন? চেষ্টা করো। এখন আমরা আমাদের যেটা দ্বিতীয় টপিক ছিল, রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ, এটি আমি আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ আলোচনা করার আগে আমি রাসায়নিক বিক্রিয়া কি এই জিনিসটা আলোচনা করতে চাই। আমরা পূর্বের আলোচনায় বললাম যে পদার্থের পরিবর্তন হয় এবং নতুন পদার্থ সৃষ্টি হয়। পদার্থের পরিবর্তন হয়, নতুন পদার্থের সৃষ্টি হয়। এটা কিন্তু আপনা আপনি হয় না, এটা হয় একটা প্রক্রিয়ার মাধ্যমে। এটা প্রক্রিয়ার মাধ্যমে পদার্থ পরিবর্তিত হয়ে নতুন পদার্থ সৃষ্টি করে। এই প্রক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। তাহলে আমরা বলতে পারি যে বিক্রিয়ার মাধ্যমে পদার্থ পরিবর্তিত হয়ে নতুন পদার্থ সৃষ্টি করে। এখানে উদাহরণ দেখা যাচ্ছে লোহাকে আর্দ্র বাতাসে রেখে দিলে এটা আয়রন অক্সাইড উৎপন্ন করে, অর্থাৎ মরিচা উৎপন্ন করে। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে লোহা থেকে মরিচা হয়, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। আমরা রাসায়নিক বিক্রিয়ার শ্রেণীবিভাগ আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়ায় আমরা দেখলাম যে রাসায়নিক বিক্রিয়া অবশ্যই নতুন পদার্থ সৃষ্টি হবে। এর সঙ্গে সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় নতুন পদার্থ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন হয়, তাপের পরিবর্তন হবে। তাপের পরিবর্তন বলতে বোঝায় যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হলেও তাপের পরিবর্তন হয়, অথবা তাপ শোষণ হয়। রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষণও হতে পারে। যদি রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষণ হয় তাহলেও রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন হয়। তাহলে দুটি জিনিস মনে রাখতে হবে, রাসায়নিক বিক্রিয়ায় নতুন পদার্থ সৃষ্টি হবে এবং রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন হবে। অর্থাৎ
তাপ উৎপন্ন হবে বা তাপ শোষণ হবে। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হওয়া বা তাপ শোষণ হওয়ার উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, অপরটি হচ্ছে তাপহারী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হবে, তাপহারী বিক্রিয়ায় তাপ শোষিত হবে। তাপ উৎপাদী বিক্রিয়া কি হয়? তাপ উৎপন্ন হয়। এখানে দেখা যাচ্ছে একটি পাত্র, এই পাত্রে আছে চুন, ক্যালসিয়াম অক্সাইড, এর মধ্যে পানি দেওয়া হলো। তাহলে এখানে একটা নতুন পদার্থ হবে, সেটি হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এবং এর সঙ্গে তৈরি হবে তাপ। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা তাপ উৎপাদী বিক্রিয়া বলতে পারি। কাঠের দহন, আগে আমরা বলছি কোনো কিছু দহন হলেই সেখানে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয় এবং সঙ্গে সঙ্গে তাপও উৎপন্ন হয়। তাহলে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ। একটি টেস্ট টিউবের মধ্যে চিনি দেওয়া আছে, চিনির মধ্যে আমরা সালফিউরিক অ্যাসিড যোগ করলাম, কালো রঙের কার্বন বা চারকোল উৎপন্ন হয়, সঙ্গে সঙ্গে প্রচুর তাপ সৃষ্টি হয়। তাহলে এই বিক্রিয়াটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এবারে আসি তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ায় তাপ শোষিত হয়। কিভাবে তাপ শোষিত হয় দেখো, আমরা বলেছি যে রাসায়নিক বিক্রিয়ায় পদার্থ পরিবর্তিত হয়ে নতুন পদার্থ সৃষ্টি করে। যে পদার্থটা পরিবর্তিত হয় এই পদার্থকে বলা হয় বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট বলা হয়। এই বিক্রিয়ক বা রিঅ্যাক্ট্যান্ট পরিবর্তিত হয়ে নতুন পদার্থ হয়, যাকে বলা হয় উৎপাদ বা প্রোডাক্ট। তাহলে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট বা বিক্রিয়ক থেকে উৎপাদ বা পদার্থ থেকে নতুন পদার্থ। তো এখানে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে বিক্রিয়ক তাপ শোষণ করে উৎপাদ তৈরি করে। এই তাপ শোষণটা, এটা যদি অল্প পরিমাণ তাপ শোষণ হওয়ার দরকার হয়, তাহলে তাপটা পরিবেশ থেকে বা বিক্রিয়া স্থল থেকে শোষিত হয়ে উৎপাদ তৈরি করে। আর যদি বেশি পরিমাণ তাপ শোষণ করার দরকার হয়, সেক্ষেত্রে তাপ প্রদান করতে হয়। প্রদান না করা পর্যন্ত বিক্রিয়া সংঘটিত হয় না। তাহলে বিক্রিয়ক তাপ শোষণ করে উৎপাদে পরিণত হয়। তাপহারী বিক্রিয়া এটা। এখানে আমরা ওই বিষয়টাই দেখি। একটি তাপহারী বিক্রিয়ায় প্রথমে এখানে একটি পাত্রে এটা বিক্রিয়ক আছে। এখানে থার্মোমিটার দেওয়া হয়েছে। থার্মোমিটার দেখা বিক্রিয়ার শুরুতেই তার তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এই বিক্রিয়ক পরিবেশ থেকে তাপ শোষণ করছে, পরিবেশ মানে বিক্রিয়া স্থল থেকে তাপ শোষণ করে উৎপাদে পরিণত যখন হলো, তখন দেখা গেল যে এর তাপমাত্রা হ্রাস পেয়েছে, বিক্রিয়া স্তরের তাপমাত্রা হ্রাস পেয়েছে, 19 ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। কারণ এখানে বিক্রিয়ক পরিবেশ থেকে বা বিক্রিয়া স্থল থেকে তাপ শোষণ করে উৎপাদে পরিণত হয়েছে। যেহেতু এখানে তাপ শোষণ করেছে, এই জন্য এই বিক্রিয়াটিকে বলা হবে তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার আরো উদাহরণ, একটি পাত্রে লেবুর জুস, তাপমাত্রা এখানে দাগাঙ্কিত আছে থার্মোমিটারে। এর মধ্যে আমরা বেকিং সোডা যখন দিব, তখন এই বিক্রিয়কগুলো এখান থেকে এই বিক্রিয়া স্থল থেকে তাপ শোষণ করবে এবং উৎপাদ তৈরি করবে। সেজন্য এখানকার তাপ শোষিত হয় বলে এখানকার তাপমাত্রা হ্রাস পেয়েছে, অর্থাৎ তাপ শোষিত হয়েছে। এই বিক্রিয়াটা একটি তাপহারী বিক্রিয়া। এখানে আরেকটি উদাহরণ, এটাকে বলা হয় তুতে, কপার সালফেট 5 অণু পানি, নীল বর্ণের। এটিকে যদি আমরা তাপ দেই, তাহলে এটা তাপ শোষণ করবে। তাপ শোষণ করলে এই পানি, এর সঙ্গে সংযুক্ত পানি থাকবে না এবং তুতের বর্ণ হয়ে যাবে সাদা রঙের কপার সালফেট উৎপন্ন হবে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি তাপহারী বিক্রিয়া। কিভাবে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া লিখতে হয়, লেখার পদ্ধতি আছে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, এবং আমরা বলেছি যে সকল বিক্রিয়ায় কি হয়, তাপের পরিবর্তন হয়। এই অর্থাৎ
তাপের পরিবর্তনটাকে বলা হয় ডেল্টা এইচ। আমরা অষ্টম অধ্যায়ে এই ডেল্টা এইচ এর মান নির্ণয় করব। তাপ উৎপাদী বিক্রিয়ায় ডেল্টা এইচ এর মান হবে ধনাত্মক। ক্যালকুলেশন করে ধনাত্মক পাওয়া যাবে। কিভাবে লিখতে হয় সেটা দেখি। নাইট্রোজেন গ্যাস হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে এবং তার সাথে তাপ উৎপন্ন করে। কতটুকু তাপ উৎপন্ন করে? 92 কিলোজুল। কিন্তু আমরা এইভাবে এই সমীকরণটা লিখব না। আমরা সমীকরণটা লিখব এভাবে, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সমান অ্যামোনিয়া। এই যে তাপের পরিবর্তন হলো বা যেটা শোষণ হলো, এটাকে আমরা ডেল্টা এইচ আকারে লিখব। ডেল্টা এইচ পাশেই লিখব, ডেল্টা এইচ সমান -90 কিলোজুল, এটা লিখব এইভাবে। অর্থাৎ তাপের পরিবর্তন বা ডেল্টা এইচ কে আমরা ঋণাত্মক হিসাবে লিখব। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া কি হয়? তাপ উৎপন্ন হয় এবং ডেল্টা এইচ এর মান কি হয়? ঋণাত্মক হয়। তাপহারী বিক্রিয়ায় এখানে তাপ শোষিত হয় এবং এখানেও তাপের পরিবর্তন হয়। তাপের পরিবর্তনটাকে ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করতে হবে এবং ডেল্টা এইচ এর মান হবে এখানে ধনাত্মক। যেমন নাইট্রোজেন এবং অক্সিজেন যুক্ত হওয়ার সময় তারা 180 কিলোজুল তাপ শোষণ করে। 180 কিলোজুল তাপ শোষিত না হওয়া পর্যন্ত নাইট্রিক অক্সাইড উৎপন্ন হবে না। তাহলে 180 কিলোজুল তাপ শোষিত হয়েছে। কিন্তু আমরা এভাবে এই সমীকরণটাকে লিখব না। আমরা লিখব এভাবে, নাইট্রোজেন প্লাস অক্সিজেন সমান নাইট্রিক অক্সাইড, পাশে আমরা লিখব ডেল্টা এইচ সমান 180 কিলোজুল। এই হচ্ছে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়া লেখার নিয়ম। এবারে তাপ উৎপাদী ও তাপহারী বিক্রিয়ার একটি তুলনা। এটা একটা বিক্রিয়ার পাত্র, এখানে বিক্রিয়া সংঘটিত হচ্ছে এবং তাপ উৎপন্ন হচ্ছে, পরিবেশে চলে যাচ্ছে। কাজে আমরা এটাকে বলতে পারি এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। এটাও একটা বিক্রিয়া স্থল। এখানে বিক্রিয়া সংঘটিত হওয়ার জন্য বাহির থেকে তাপ শোষিত হবে। বিক্রিয়ক কর্তৃক বাহির থেকে তাপ শোষিত হওয়ার পরে এখানে বিক্রিয়া সংঘটিত হবে। এই জন্য এটাকে আমরা বলতেছি তাপহারী বিক্রিয়া। তো এখানে কিন্তু আমরা বলতে পারি এখানে ডেল্টা এইচ কিন্তু ঋণাত্মক আর এখানে ডেল্টা এইচ হচ্ছে ধনাত্মক। এটি উদাহরণও দেওয়া আছে। যদি আমরা কোনো বরফকে রেখে দেই তাহলে এটা পরিবেশ থেকে তাপ শোষণ করে, কাজে এটি একটা তাপহারী প্রক্রিয়া। কোনো কিছুকে যদি আমরা জ্বালাই তাহলে এখানে তাপ উৎপন্ন হয়, তাপ পরিবেশে ছড়িয়ে যায়, কাজে এটি একটি তাপ উৎপাদী বিক্রিয়া। তোমরা চিন্তা করবে এই সমস্ত প্রশ্ন, এই সমস্ত ছবি থেকে, এই ছবিগুলো থেকে তোমরা চিন্তা করে এর উত্তর জানার চেষ্টা করবা, কোনটি তাপ উৎপাদী এবং কোনটি তাপহারী প্রক্রিয়া। এখন বাড়ির কাজ। এখানে কিছু পরিবর্তন দেওয়া আছে, এই পরিবর্তনগুলোর উত্তরগুলো তোমরা বই দেখে উত্তরগুলো লেখার চেষ্টা করবা। পার্থক্য দেওয়া আছে, পার্থক্যগুলো লেখার চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।